আসসালামু আলাইকুম। পরে যারা আসলাম সবাইকে আর কি আগে পরে সালাম প্রথমে দেওয়া হয়নি নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। আজকে হলো আমাদের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় একবারে। হ্যাঁ, এখানেও কিছু কেটে যাচ্ছে তো, কেটে যাচ্ছে। আচ্ছা আমরা লিখবো, না হলে এখান থেকে লিখবো। তাহলে একটু নিচে। আচ্ছা এখানে রাখি, দেখা যাচ্ছে এটা। আচ্ছা নিচে। আচ্ছা তাহলে দেখো যে অ্যানিমাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন। প্রথম কথা হলো এখানে কিছু জ্ঞানমূলক কোশ্চেনই পড়তে হবে, এমনি ভিতরে কোনো বর্ণনা বা এমসিকিউ কোনো কিছুই লাগবে না। হ্যাঁ, যেমন দেখো প্রাণীর বিভিন্নতা, প্রাণী বৈচিত্র্য। তার মানে পৃথিবীতে যে বিভিন্ন ধরনের প্রাণী আছে এটাই হলো বৈচিত্র্যতা। হ্যাঁ, যে বৈচিত্র্যতা মানে বোঝাচ্ছে যে এক একটা প্রাণী এক এক রকমের হয়, তাই না? গরু দেখতে যেমন হয় ছাগল দেখতে তেমন হয় না, তাই না? এই জিনিসগুলাই হলো বৈচিত্র্যতা। নানা বৈচিত্র্যে নানা রকম হয়, তাই না? এটাই বলছে। তো বলছে এটার সংজ্ঞাটা হলো এরকম যে পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও খেচর, খেচর মানে কি? হ্যাঁ, প্রাণীর মধ্যে যে জিনগত, প্রজাতিগত ও বাস্তু সংস্থানগত। তাহলে জিনগত বলতে একই প্রজাতির প্রাণীর মধ্যে যে পার্থক্য, যেমন আমরা সবাই মানুষ কিন্তু আমরা কেউই কারোর সাথে একরকম দেখতে না, এইটাকে বলা হয় জিনগত। হ্যাঁ, প্রজাতিগত মানে ধরো মানুষের সাথে গরুর পার্থক্য বা গরুর সাথে ছাগলের পার্থক্য, এক প্রজাতির সাথে আরেক প্রজাতির যে পার্থক্য এটা। আরেকটা হলো বাস্তু সংস্থানগত। দেখো যে আমাদের পরিবেশের, আমাদের দেশের গরু ছাগল দেখতে যেমন হয়, অন্য দেশের গরু ছাগল বা অন্য দেশের, আমাদের দেশের মুরগি যেমন হয়, অন্য দেশের মুরগি যারা শীতপ্রধান দেশের মুরগি ওদের পায়ে পা ভর্তি লোম থাকে, শীতপ্রধান তাই পা ভর্তি লোম থাকে, আমাদের কিন্তু তা থাকে না। তার মানে কি যে বাস্তুসংস্থান বলতে আলাদা আলাদা জায়গাতে, আলাদা আলাদা জলবায়ুতে সেখানে আলাদা রকম প্রাণী হয়, একই প্রাণী কিন্তু দেখতে ভিন্ন হয়ে যায়, তাই না? এই জিনিসটাকে বলে বাস্তুসংস্থানগত ভিন্নতা দেখা যায়, সেটি হলো প্রাণীর বিভিন্নতা। জ্ঞানমূলক কোশ্চেন হিসাবে এটা করতে হবে। হ্যাঁ, এরপরে আর এখান থেকে কিছু নাই, এর পরের পৃষ্ঠা চলে আসো। জিনগত বৈচিত্র্য, এটা একটু নোট করে নেওয়াই ভালো। এই ক্ষেত্রে গাজী আজমলের বইয়ের ইয়েটা সুন্দর না, যেটা একটু সুন্দরভাবে আছে মূলত আলিমের বইয়ে সুন্দর করে আছে, এটা একটু সেই বইয়েরটাই লেখো। হেডিং দেওয়া হলো জিনগত বৈচিত্র্য, হেডিং হলো জিনগত বৈচিত্র্য, বা বইও লিখে নিতে পারো। হ্যাঁ, বইও লিখতে পারো, খাতায় লিখতে পারো। খাতায় যদি লেখো তাহলে হেডিং দাও। এবার লেখা হবে জিনগত ভিন্নতার কারণে যখন, জিনগত ভিন্নতার কারণে যখন জিনগত ভিন্নতার কারণে যখন একই প্রজাতির সদস্যের মধ্যে বৈচিত্র্য হয় তখন তাকে জিনগত বৈচিত্র্য বলে। আবার জিনগত ভিন্নতার কারণে যখন একই প্রজাতির সদস্যদের মধ্যে বৈচিত্র্য হয় বা পার্থক্য হয় তখন তাকে জিনগত বৈচিত্র্য বলে। আবার বলতে হবে কি, জিনগত ভিন্নতার কারণে, জিনগত ভিন্নতার কারণে যখন একই প্রজাতির সদস্যদের মধ্যে বৈচিত্র্য বা পার্থক্য হয় তখন তাকে জিনগত বৈচিত্র্য বলে। এটা আমার মনে হয় সোজা, এটা তোমরা হচ্ছে বানায় লিখতে পারবা, মানে নিজের ভাষায় লেখা যাবে এটা একটু। আর গাজী আজমলের বইয়ের এটা একটু জটিল, মানে সহজ না আর কি। এরপরে আমরা এখান থেকে আর কিছুই করবো না, সরাসরি আমরা চলে যাবো প্রজাতিগত বৈচিত্র্য। এটাও লেখো, প্রজাতিগত বৈচিত্র্য এটাও লেখো। প্রজাতিগত বৈচিত্র্য কাকে বলে? হেডিং দাও প্রজাতিগত বৈচিত্র্য। বৈচিত্র্য নিয়ে পড়া হচ্ছে, সেজন্য আমাদের মধ্যে একজন আছে যার নাম হলো বিচিত্রা। আচ্ছা তাহলে দেখো প্রজাতিগত বৈচিত্র্য, এটা হচ্ছে লেখো প্রকৃতিতে, প্রকৃতিতে ভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যে বিদ্যমান বৈচিত্র্যকে
প্রকৃতিতে ভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যে বিদ্যমান বৈচিত্র্যকে প্রজাতিগত বৈচিত্র্য বা আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বলে। প্রাণীর মধ্যে আমরা বলি প্রকৃতিতে ভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যে আবার বলি প্রকৃতিতে ভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যে বিদ্যমান বৈচিত্র্যকে প্রজাতিগত বৈচিত্র্য বলে। প্রকৃতিতে ভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যে বিদ্যমান বৈচিত্র্যকে প্রজাতিগত বৈচিত্র্য বলে বা এটাকে আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বলা হয়। পরীক্ষা যদি আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য থাকে তাহলে বুঝতে হবে একই কথা। হ্যাঁ, আবার বলি প্রকৃতিতে ভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যে বিদ্যমান বৈচিত্র্যকে প্রজাতিগত বৈচিত্র্য বা আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বলে। আচ্ছা, আগেরটা যেটা আমরা করলাম সেটা ছিল হলো যে জিনগত বৈচিত্র্য, যেটা এটাকে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বলে। এটা একটু লেখাটা ভালো। জিনগত বৈচিত্র্য যেটা সেটাকে বলা হয় অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য, এর অপর নাম হলো অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। আচ্ছা, অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য আর আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য ব্যাপারটাকে একটু বলি। হ্যাঁ, যেমন ধরো একই স্কুলের মধ্যে যদি খেলা হয়, একই স্কুলের মনে করো 7 এর সাথে 8 বা 8 এর সাথে 9 এরকম যদি খেলা হয় তাহলে এটা অন্ত স্কুল খেলা। এটা কি অন্ত স্কুল খেলা। আর যদি এক স্কুলের সাথে আরেক স্কুলে যদি খেলা হয় তাহলে এটা আন্ত স্কুল খেলা। তাহলে অন্তঃপ্রজাতিক হলো একই প্রজাতির মধ্যে যে ভিন্নতা, এটা একই প্রজাতির ভিতরে হচ্ছে, তাই অন্তঃপ্রজাতিক। আর যখন ভিন্ন প্রজাতির সাথে ভিন্ন প্রজাতি তখন আন্তঃপ্রজাতিক। বুঝা গেল কি? এই আরেকটা সংজ্ঞা করতে হবে তাহলেই শেষ, সেটা হলো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। পরের পৃষ্ঠে দেখো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। একটু লেখো যে বিভিন্ন বাস্তুতন্ত্রের জীবগুলোর মধ্যে বৈচিত্র্যকেই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। বিভিন্ন বাস্তুতন্ত্রের জীবগুলোর মধ্যে বৈচিত্র্যকেই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। দেখছো, বিভিন্ন বাস্তুতন্ত্রের জীবগুলোর মধ্যে বৈচিত্র্যকেই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। আবার বলি বিভিন্ন বাস্তুতন্ত্রের জীবগুলোর মধ্যে বৈচিত্র্যকেই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। বিভিন্ন বাস্তুতন্ত্রের জীবগুলোর মধ্যে, যেমন ধরো সাইবেরিয়া অঞ্চলের জীব, হ্যাঁ, একই রকম জীব হলে, যেমন ভাল্লুক, ওদের ওখানে শ্বেত ভাল্লুক বলা হয়, তাহলে দেখা যাচ্ছে বাস্তুতন্ত্রের কারণে একই প্রজাতির প্রাণীর মধ্যে যে ভিন্নতা, বাস্তুতন্ত্রের কারণেই কিন্তু ভিন্ন জায়গার সাথে যখনই ভিন্ন জায়গার তুলনা করা হচ্ছে তখন এটা বাস্তুতান্ত্রিক তুলনা। তখন দেখা যাচ্ছে ওই প্রাণীটা ভিন্ন রকম হয়ে যায়। যেমন শ্বেত ভাল্লুক, গায়ে প্রচুর পশম থাকে, তাই না? সাইবেরিয়া অঞ্চলে, রাশিয়া বা শীত প্রধান দেশে, আমাদের দেশে কিন্তু অত পশম থাকে না, আমাদের দেশে ভালো, তাই না? হ্যাঁ, আমাদের দেশে আছে। তাহলে আবার বলি বিভিন্ন বাস্তুতন্ত্রের জীবগুলোর মধ্যে বৈচিত্র্যকে, ঠিক আছে, ভেসে রাখা সবাই। আচ্ছা, তাহলে এবার আমরা চলে আসি, এবার এখান থেকে আমাদের করতে হবে প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি। না, এখান থেকে আর কিছুই লাগবে না, এমনি তোমরা রিডিং করতে পারো জ্ঞান অর্জনের জন্য, কিন্তু এটা পরীক্ষার জন্য না। পেপার পড়া না, অ্যাডমিশনের জন্য না, পেপার পড়ার মতো পড়ে নিতে পারো, এইখান থেকে কোনো কোশ্চেন হয় না। হ্যাঁ, এবার দেখো সরাসরি আমরা চলে আসবো যে প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি। এখানে তোমার হচ্ছে আনুবীক্ষণিক প্রাণী, যেগুলো অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, তারাই তো আনুবীক্ষণিক প্রাণী। আর বৃহত্তর প্রাণী, এখানে একটা উদাহরণ আছে, কিন্তু অনেকগুলো আছে, এটা যদিও কখনো আসেনি। বৃহত্তর প্রাণী মানে কি? আমরাও তো বৃহত্তর প্রাণীর মধ্যে পড়ি, তাই কিনা? আমাদের কি দেখতে মাইক্রোস্কোপ লাগে না? তাহলে আমরা বৃহত্তর প্রাণী। এই আর কি, এখান থেকে গুরুত্বপূর্ণ, এখান থেকে এমসিকিউ আসে, সেটা হলো সংগঠন ক্রম মাত্রা।
মানে কিভাবে গঠিত হয়েছে জীবদেহ সেটা আর কি, হ্যাঁ, পর্যায়ক্রমিক ভাবে। প্রথমে হলো কোষীয় মাত্রার গঠন, মানে যারা শুধু কোষ দিয়ে গঠিত। কোষীয় মাত্রার গঠন বলতে যারা শুধু কোষ দিয়ে গঠিত, টিস্যু গঠন করেনি। এখানে কি লাগবে, শুধু উদাহরণ লাগবে। পরিফেরা পর্বভুক্ত প্রাণী এই ধরনের গঠন সম্মিলিত সদস্য। উদাহরণ লাগবে কি, অর্থাৎ কোষীয় গঠন মাত্রার প্রাণী কোন কোন কোনগুলো, পরিফেরা পর্বভুক্ত, তাই না? পরিফেরা আমরা পড়বো সামনে, এগুলো আছে 9টা পর্ব আছে, তখন বিস্তারিত জানবো পরিফেরা, হ্যাঁ। এরপরে দেখো কোষ টিস্যু মাত্রা, যখন কোষগুলো টিস্যুতে পরিণত হয়ে গেছে, কোষগুলো যখন টিস্যুতে রূপান্তরিত হয়ে গেছে, তখন এর নাম হলো কোষ টিস্যু মাত্রার গঠন প্রাণী। তাহলে এটা কাদের দেখা যায়, শুরু হচ্ছে নিডারিয়া। পরিফেরার পরের পর্বটাই হলো নিডারিয়া। নিডারিয়াতে টিস্যু গঠন করছে, কোষগুলো টিস্যুতে পরিণত হয়েছে। অনেকগুলো কোষ একত্রিত হয়ে টিস্যু গঠন করে না, টিস্যু গঠন করেছে। এরপরে টিস্যু অঙ্গ মাত্রা, টিস্যুগুলো যখন অঙ্গ তৈরি করেছে, সেরকম প্রাণী কারা, প্লাটিহেলমিনথিস পর্বভুক্ত প্রাণী দেহে। প্রথম হলো টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী হয়েছে। তাহলে এরা কারা, প্লাটিহেলমিনথিস পর্বভুক্ত। এখানে কিছু শব্দ আছে, যেমন প্রোবোসিস কি, দেখো উদাহরণের মধ্যে আছে। চক্ষুবিন্দু বলতে আমাদের যে পিউপিল আছে না, আমাদের চোখের মনির ভিতরে আবার একটা ছিদ্র থাকে মনে হয়, তাই না? ওটাকে বলা হয় পিউপিল। পিউপিলের বাংলা অর্থ কি বলতো? না না, পিউপিল এর বাংলা অর্থ কি? আমাদের মনির ভিতরে আবার একটা ছোট্ট মনির মতো আছে, তাই না? ওটা আসলে ছিদ্র, কিন্তু এর উপরে 2টা পর্দা আছে, তো এই জন্য আমরা ছিদ্রটা দেখতে পাই না, কিন্তু ওটা আসলে একটা ছিদ্র। তো সুই দিয়ে যদি ইয়া করা যায়, তাহলে অনেক ভিতরে ঢুকে যাবে সুইটা। তো তাই বলে আর করতে যাও। তাহলে হচ্ছে এটা হলো পিউপিল। পিউপিলের বাংলা অর্থ কি হতে পারে বলো তো? দীপু বলো, দীপু আন্দাজে বললে হয়ে যাবে। না, পিউপিলের বাংলা অর্থ হলো, এটা পারবা না আসলে। পিউপিলের বাংলা অর্থ হলো পুতুল। কেন পুতুল নাম হয়েছে জানো? কারণ ওই পিউপিলের মধ্যে তুমি তাকাবা, তোমার ছবি দেখতে পাবা। তাহলে ছোট্ট একটা পুতুল দেখা যায় মনির ভিতরে, এই জন্য নাম হচ্ছে পুতুল। ওর মধ্যে দেখবা ছবি, আশেপাশেও দেখা যায়, চোখের লেন্স দেখা যায় ওটা। হ্যাঁ ওটাই, পিউপিল দেখা যায়। পিউপিল হলো ছোট পুতুল। স্যার, পিউপিলের বাংলা পুতুল, ফিলার বাংলা তো পুতুল। হ্যাঁ, ফিলার আবার পুতুল না, এই ফিলার ছিল ল্যাটিন শব্দ, এটা গ্রিক শব্দ। না, ফিলাটা পুতুল হলো। ও, ফিলাটা পুতুল হচ্ছে ওই যে মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে। মাইটোকন্ড্রিয়া, তা যে বৈজ্ঞানিক, তার কাছে মনে হয়েছে এটা একটা পুতুলের মতো লম্বা, তো তাই বৈজ্ঞানিকদের খায় দেয় কাজ কাম নাই, এই কারণে এত কিছু, তাই না? তারপর তোমাদের সময় কাটছে। যদি তোমাদের পড়াশোনা না থাকতো, তোমাদের সময় অ্যানিমে দেখতাম স্যার, অনেক সময় কাটতো। না অলস হয়ে যেত, ঠিক না? আচ্ছা দেখো, তাহলে হচ্ছে এবার আমরা চলে আসি, প্রোবোসিস মানে কি? প্রোবোসিস মানে জিহ্বা। প্রোবোসিস মানে জিহ্বা। তারপরে তো জননঙ্গটা বুঝতে পারছো, এটার বাংলা আছে, এটারও বাংলা আছে। জননঙ্গের বাংলা কি বলো? জননঙ্গের বাংলা কি বলো? এটাই তো বাংলা না? ওটাই তো, আমি তো জানি এটাই বাংলা। যে বাংলা ভাষা তারা আসলে ঠিক বোঝা যায় না। বাংলা ভাষা মানে মাতৃভাষা হবে, মানে মায়ের ভাষা। মায়ের কাছ থেকে যদি শিখুনি, তাহলে এর নিশ্চয়ই আলাদা বাংলা আছে। কি বাংলা? না পারলে তো বলবো, বলো আগে। পারবে না? বংশ বিস্তার অঙ্গ। জননঙ্গের বাংলা অর্থ বংশ বিস্তার, কমন সেন্স স্যার, এটার বাংলা হয়। হ্যাঁ। আচ্ছা, এবার দেখো অঙ্গতন্ত্র মাত্রার। আমরা জানি অনেকগুলো অঙ্গ যখন একসাথে কাজ করে, তখন তাকে বলা হয়, তাই না, অঙ্গতন্ত্র মাত্রা প্রাণী, ঠিক কিনা? তোমরা ফেসবুকে আজকে ছবি তুলে দেবো, আমরা বৃষ্টির মধ্যেও ক্লাস করেছি। স্যার, আমার ছবি বেশি করে উঠবে, আমি একসাথে বেশি উঠতে আসছি। তবে গোটা শরীর একটু ভিজা থাকলে আরো ভালো হতো, নাহলে বাথরুম থেকে পানি বাথরুম থেকে সবাই পানি শুকালেও সমস্যা না, আবার ভিজানো যাবে। আচ্ছা, অঙ্গতন্ত্র মাত্রা মানে কি? অঙ্গতন্ত্র মাত্রা মানে যখন অনেকগুলো অঙ্গ একটা তন্ত্র হিসেবে কাজ করে, অনেকগুলো অঙ্গ একসাথে কাজ করে, তখন এটাকে বলা হয় অঙ্গতন্ত্র। যেমন ধরো পরিপাক তন্ত্র। এখানে দেখো আমাদের
মুখ ছিদ্র, খাদ্যনালী, পাকস্থলী, তাই না? এরা এক একটা অঙ্গ কিন্তু। তারপর হলো ক্ষুদ্রান্ত আলাদা অঙ্গ, বৃহদান্ত আলাদা অঙ্গ, তাই না? তাহলে এই অনেকগুলো অঙ্গ যখন একসাথে কাজ করে তখন এটাকে আমরা তন্ত্র বলি। তখন এটাকে আমরা কি বলি? তন্ত্র বলি। এই জন্য আমরা বলি শ্বসন তন্ত্র, পরিপাক তন্ত্র বলি না? তো এই জন্য অঙ্গ তন্ত্রমাত্রার প্রাণী, মানে যখন অঙ্গগুলো তন্ত্র হিসেবে কাজ করে সেটার কথা বলছে। তন্ত্রের হ্যাঁ। মানে তন্ত্র বলতে বোঝায় হলো সংযোগকারী। তন্ত্র মানে হলো সংযোগকারী। আচ্ছা, তাহলে দেখো এরা হলো যে প্রথম শুরু হয়েছে নিমার্টিয়ান থেকে, কিন্তু কর্ডটা পর্যন্ত সবাই হলো অঙ্গতন্ত্রমাত্রার প্রাণী। হ্যাঁ, তাহলে শুরু হয়েছে নিমার্টিয়ান, নিমাটোডা আর কি এখান থেকে। ফিলা ফিলা মানে তো জানো, ফাইলা, ফিলা তো না, ফাইলা মানে পরম। আচ্ছা, এবার দেখো জীবন পদ্ধতি। মুক্তজীবী প্রাণী কারা, পরজীবী প্রাণী কারা, এটা তো তোমরা জানোই। পরজীবী কারো উপরে নির্ভর করে জীবনযাপন করে। আচ্ছা, মিথজীবী, মিথজীবীটার উদাহরণটা মনে রাখতে হবে এমসিকিউর জন্য। মিথজীবী আপনারা জানো যে যখন দুটো জীব একসাথে বাস করে উভয়ের উপকার করে, কেউ কারো ক্ষতি করে না, তখন তাকে বলা হয় কি? মিথজীবী, তাই না? যে যেমন হলো এখানে যে উদাহরণটা দেওয়া আছে, হাইডা আর শৈবাল। হাইডার দেহে শৈবাল বাস করে, হাইডা উপকৃত হয়, শৈবালও উপকৃত হয়। কিভাবে? যে শৈবাল যে শর্করা তৈরি করে, বিপদে বললে হাইডা ওই শর্করা খাইতে পারে। আবার শৈবাল হাইডা থেকে কি উপকার পায়? হাইডা যেহেতু প্রাণী, ওই প্রাণী হচ্ছে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে, শোষণ করে, ওই কার্বন ডাই অক্সাইড শর্করা তৈরিতে শৈবাল ব্যবহার করে। তাহলে উভয়ের দ্বারা কি উপকৃত হলো? তাহলে তাহলে এরা দুজনে হলো মিথজীবী প্রাণী, আর এই ঘটনাটাই হলো মিথজীবী। তাহলে এখানে উদাহরণ দিয়েছে ক্লোরোহাইডা, ভেরিডিসিমা আর হচ্ছে জুক্লোরা। তার মানে হলো ক্লোরোহাইডা নামকরণ হয়েছে কেন? যে ক্লোরোস মানে সবুজ, ক্লোরোস মানে সবুজ, সবুজ হাইডাগুলা, সবুজ হাইডাগুলা। সব হাইড্রা সবুজ হয় না? না, সব হাইডা হয় না, বাদামি হয়, হলুদ আছে। জুক্লোরা, ক্লোরেলা অর্থাৎ হলো যে শৈবালের কথা বলছে, কারণ হলো শৈবাল হলো যে শৈবাল কিন্তু সবুজ হয়। ক্লোরেলা মানে এখানেও কিন্তু ক্লোরোস মানে সবুজ, সবুজ শৈবালগুলা। জু মানে জুন, মানে কোনো প্রাণীতে আশ্রয় নিচ্ছে, সেজন্য এর নাম জু ক্লোরেলা। তাহলে এই উদাহরণগুলো মনে রাখবো। সহজীবী জীব তো এটা বুঝতেই পারছো, যখন দুইজনে একসাথে বাস করছে কিন্তু কেউ কারো ক্ষতি করছে না, উপকার না করলেও ক্ষতি করছে না, এরকম। তাহলে এই উদাহরণ মনে রাখতে হবে। ক্লিভেজ এখান থেকে বেশি বুঝার, এতক্ষণ কিন্তু অতটা না, তোমরা নিজেরা অনেকটাই বুঝতা, এবার থেকে কিন্তু বুঝার আছে। হ্যাঁ, প্রথম কথা হলো আমাদের জানতে হবে ক্লিভেজের বাংলা অর্থ কি। বলো তো, ক্লিভেজের বাংলা অর্থ কি হতে পারে? ক্লিভেজের বাংলা অর্থ না না না, ফাঁক, মানে গল্প আছে। না, না। বলো কি হতে পারে? ক্লিভেজের বাংলা অর্থ কি? না, নিজে থেকে বলতে পারলে সেটা বেশি মনে থাকবে। বিভাজন টাইপের কিছু, ছোট ফাটল, ছোট ফাটল না, ফাটল না। ইংলিশ ক্লিভেজের বাংলায় পেয়েছে। আচ্ছা, ক্লিভেজের বাংলা অর্থ ভাঁজ। ভাঁজ মানে ধরো পাহাড়ে যখন এরকম 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 ভাঁজ থাকে না, এই যে এই জিনিসটাকে বলে ক্লিভেজ, মানে কোনো একটা কিছুর মাঝ বরাবর যে ভাঁজ বা খাস। ক্লিভেজের বাংলা অর্থ ভাঁজ বা খাস। ক্লিভেজের বাংলা অর্থ কি? ভাঁজ বা খাস, এটা হলো ক্লিভেজ। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো ক্লিভেজে আরেকটা বাংলা আছে, সেটা হলো সম্ভেদ। সম্ভেদ মানে কি? সম্ভেদের বাংলা আবার কি বলো? সমভাবে ভেদ, কাছাকাছি হয়েছে, সমান ভাগ। সমান ভাগ, সমান ভাগ। সম্ভেদ মানে সমান ভাগ। সম্ভেদ মানে কি? সমান ভাগ। হ্যাঁ, বাংলারও বাংলা জানা উচিত, কারণ তুমি না জানে না বুঝে এমনি মুখস্থ করবা। সম্ভেদ মানে কি? সমান ভাগ। মনে না রাখলে রেখে রাখো বইয়ে, সমান ভাগ। আচ্ছা, এবার আমরা চলে আসি যে ক্লিভেজের কথা কি বলছে। দেখো এখানে বলছে যে প্রক্রিয়ায় যৌন জননকারী প্রাণীর এককোষী জাইগোট মাইটোসিস কোষ বিভক্তির মাধ্যমে বিভক্ত হয়ে বহুকোষী ভ্রূণ সৃষ্টি করে তাকে ক্লিভেজ বলে। মানে তবে এখানে একটা ব্যাপার আছে যে এই যে জাইগোট, এই জাইগোট কিন্তু আসলে মাঝ বরাবর, সাধারণত মাঝ বরাবর। মাঝ বরাবর মানে কি? এই তো এখন এই মাঝ বরাবর মানে এই বরাবর এরকম ভাঁজ হতে শুরু করে। হ্যাঁ, এইদিকে এই বরাবর ভাঁজ হতে শুরু করে, মাঝ বরাবর ভাঁজ হতে শুরু করে। হ্যাঁ, মাঝ বরাবর বিভাজন হয়। তাহলে এটাই বরাবর ধরে মাঝ বরাবর বিভাজন হওয়ার সময় একটু ভাঁজ হলো, এই বরাবর মাঝ বরাবর বিভাজন হয়, আবার ধরো মাঝ বরাবর বিভাজন হয়। তাহলে মাঝ বরাবর বিভাজন হয়, তো এই জন্য এটাকে বলা হচ্ছে ক্লিভেজ। মাঝ বরাবর খাঁজ হয়ে বিভক্ত হচ্ছে এই কারণে। এখন দেখো যে এখানে আরো কিছু শব্দ বোঝার আছে, যেমন হলো
মরুলার কথা না, তারপরে একটা আছে ক্লিভেজের ফলে সৃষ্ট কোষগুলো ব্লাস্টোমিয়ার। ক্লিভেজের পরে সৃষ্ট কোষগুলো ব্লাস্টোমিয়ার, মানে ধরো এখানে কোষ ক্লিভেজে এই একটা কোষ, এই একটা কোষ, এই একটা কোষ, এই একটা কোষ, চারটা কোষ। ক্লিভেজে কিন্তু বিভাজনটা ভিতরের দিকে হয়। ক্লিভেজের বিভাজনটা কোথায় হয়? ভিতরের দিকে হয়। তো এই যে এক একটা কোষ হতে এই সমস্ত কোষগুলোকে ব্লাস্টোমিয়ার বলে। কেন বলে ব্লাস্টোমিয়ার? এর পিছনে তো কারণ আছে, তাই না? বলো তো, ব্লাস্টোমিয়ার বলা হচ্ছে কেন? কেন বিভাজিত হওয়ার পরের কোষগুলোকে ব্লাস্টোমিয়ার বলা হচ্ছে? বলো, ব্লাস্টোমিয়ারের বাংলা অর্থ কি? ব্লাস্টুলের বাংলা কি বলে? আগে ব্লাস্টোমিয়ার বলো। পারা যাবে? পারা যাবে কি না? যাবে না। আচ্ছা, হ্যাঁ বলো। আচ্ছা, না, ব্লাস্টোমিয়ারের বাংলা অর্থ হলো অপরিণত কোষের অংশ। মিয়ার মানে অংশ, আর ব্লাস্ট মানে অপরিণত। তাহলে ব্লাস্টোমিয়ারের বাংলা অর্থ অপরিণত কোষের অংশ। অপরিণত কোষের অংশ। ব্লাস্টোমিয়ার মানে কি? অপরিণত কোষের অংশ। হ্যাঁ, কারণ এই কোষগুলো আসলে বিভাজিত হওয়ার পরে এটা হলো অপরিণত, মানে সেভাবে পরিণত হতে পারেনি। অপরিণত, আস্তে আস্তে পরিণত হবে। সেজন্য অপরিণত কোষের অংশ। ব্লাস্টোমিয়ার মানে অপরিণত কোষের অংশ। এবার দেখো, এরপরে কি বলছে দেখো, যে ব্লাস্টোমিয়ার দিয়ে সৃষ্ট প্রথম, স্যার এক একটা ব্লাস্টোমিয়ার নিজে এক একটা কোষ না? হ্যাঁ অবশ্যই কোষ, কিন্তু অপরিণত কোষ। কারণ ওই কোষগুলো একসময় পরিণত হয়ে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করবে। যে মানে এক একটা কোষই তো এক একটা অঙ্গ। হ্যাঁ, মানে যেমন ধরো জাইগোট অবস্থায় বিভাজিত হয়ে যে অনেকগুলো কোষ হলো না, এই কোষগুলো তো রূপান্তরিত হয়ে কেউ ধরো তৈরি করবে অস্থির কোষ, কেউ তৈরি করবে মাংসপেশির কোষ, এরকম আলাদা আলাদা হয়ে যাবে। কিন্তু এখন প্রাথমিক অবস্থায় যে কোষগুলো আছে এটা দেখি সবগুলো কোষ সেম, সবগুলো কোষ সেম। এরা কিন্তু কেউই তুমি আলাদা করতে পারবে না কে হলো কি তৈরি করবে, কে কি তৈরি করবে এটা বোঝা যাচ্ছে না। এই জন্য এর নাম হলো অপরিণত কোষের অংশ। অপরিণত কোষের অংশ ওরা নিজেদের কোষ। হ্যাঁ, নিজেরাই হলো অংশ বলতে এই অর্থে এই গোটাটা ভাগ হয়ে কিন্তু আলাদা আলাদা হলো। এর থেকেই অপর একটা, এটা একটা অপরিণত কোষের অংশ, এটা একটা অপরিণত কোষের অংশ, এটা একটা অপরিণত কোষের অংশ। এখনো পরিণত হয়নি তাই। একটা কোষ বিভক্ত হয়েছে। হ্যাঁ, একটা কোষ বিভক্ত হয়েছে, হওয়ার পরে যে কোষগুলো হলো এটা সবাই অপরিণত কোষেরই অংশ। প্রত্যেকে এক একটা অপরিণত কোষের অংশ। চারটা কোষই অপরিণত কোষের অংশ। চারটা কোষই অপরিণত কোষের অংশ। পরিণত হতে পারেনি এখন। হ্যাঁ, আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে আরেকটা কথা আছে, ব্লাস্টোমিয়ার দিয়ে সৃষ্ট প্রথম বহুকোষীয় নিরেট ভ্রূণীয় দশার নাম মরুলা। মরুলার বাংলা অর্থ কি বলো? আঙুলের কি? হ্যাঁ বলেছিলাম কিন্তু। হ্যাঁ বলো। এই আঙুলের কি বলে? এই কোষগুলো অনেকবার বিভাজিত হয়ে হয়ে, এই কোষগুলো অনেকবার বিভাজিত হয়ে হয়ে এরকম একটা অবস্থা তৈরি করবে, তখন এর নাম হবে মরুলা। আঙুলের থোকা। আঙ্গুরের থোকা। মরুলার বাংলা অর্থ আঙ্গুরের থোকা। আঙ্গুরের মতো, আঙ্গুর যেমন অনেকগুলো আঙ্গুর এক জায়গায় থোকা তৈরি করে না, তো সেরকম থোকা তৈরি করে, তাই এটাকে বলা হচ্ছে আঙ্গুরের থোকা। মরুলা মানে আঙ্গুরের থোকা। ডিরেক্ট মানে দেখো এখানে এর ভিতরে ফাঁপাটা মানে এর ভিতরে সেরকম কোনো গহ্বর ফাঁকা জায়গা নাই, সব কোষ দিয়ে ভরা, এই জন্য নিরেট। স্যার ওগুলো না এক একটা গোল গোল কোষ না? হ্যাঁ, তো গোল কোষ হলে তো না না, ওইটার তুলনায় এর পরের যে দশাটা হবে সেই সময় দেখা যাবে কোষগুলো এরকম করে চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন এর ভিতরে একটা বিশাল বড় ফাঁকা জায়গা হয়। সেটার তুলনায় এটা তো নিরেট। মানে সেটা তো অনেক ছোট ফাঁকা আছে। হ্যাঁ, এই আর মানে এটার মিডিলে এরকম কোনো ফাঁকা জায়গা না। যেমন এটার নাম ব্লাস্টুলা। তো এখানে কিন্তু যে এখন ফাঁকা জায়গা হচ্ছে না, বিশাল বড় একটা ফাঁকা জায়গা। আগে তো ওরকম বিশাল কোনো ফাঁকা জায়গা নাই, এই কারণে এটাকে বলা হচ্ছে যে হ্যাঁ নিরেট। এই অর্থে এটাকে বলা হচ্ছে নিরেট। এরপরে আমরা কোষ দিয়ে তৈরি। হ্যাঁ, কোষ দিয়ে তৈরি, এরা সবাই কোষ। এই যে এখানে এটাই কিন্তু বারবার বিভাজিত হয়ে এরকম একটা অবস্থা তৈরি করে। এটা হলো কি, এই জিনিসটাই কিন্তু চারটাই হয়ে থাকে তা না, আরো বারবার বিভাজিত হয়। মানুষের ক্ষেত্রে একটা মরুলার মধ্যে 128টা কোষ থাকে। বিভাজন হতেই থাকবে। হতেই থাকবে, হতে হতে 128টা কোষ হলে তখন একটা নিরেট হবে।
মানে ভিতরে কোনো ফাঁপা ফাঁপা না থাকে, গোল গোল কোষই হবে, সেরকম বড় কোনো ফাঁপা জায়গা না দিয়ে 128টা কোষ যখন হবে মানুষের ক্ষেত্রে, তখন এর নাম হয় মরুলা। তখন এর নাম হয় মরুলা। পরবর্তীতে আরেকটা দশা হবে, দেখো এবার বলছি। হ্যাঁ কি বলছি তার আগে এটা পড়ি। এটি ক্রমশ দেখো ফাঁপা ব্লাস্টুলাই পরিণত হলে ক্লিভেজের সমাপ্তি ঘটে, অর্থাৎ এইটা যখন এর মধ্যে কিছু তরল পদার্থ ঢুকার কারণে এরা চারিদিকে ছড়িয়ে যায়, তখন অপরিণত কোষের রিং, এটাকে বলা হয় ব্লাস্টুলা মানে অপরিণত কোষের রিং। ব্লাস্টুলা মানে অপরিণত কোষের রিং, রিংয়ের মতো হয়েছে কিনা, গোল রিংয়ের মতো হয়েছে, এটাকে বলা হয় অপরিণত কোষের রিং, অপরিণত কোষের রিং। হয়েছে? আচ্ছা, তারপরে দেখো কি বলছে, ডিমে কুসুমের পরিমাণের ভিত্তিতে ক্লিভেজ সম্পূর্ণ বা হোলোব্লাস্টিক কিংবা আংশিক বা মেরোব্লাস্টিক হতে পারে। জিনিসটা কি একটু বুঝো, যে হোলোব্লাস্টিক, হোলো মানে সম্পূর্ণ বোঝায়। মনে করো যে একটা কোষ, এই কোষের এই সাইডে আছে হলো কুসুম বলতে পুষ্টি সমৃদ্ধ এলাকা। কুসুম বলতে যার মধ্যে প্রচুর পুষ্টি আছে তাকে বলা হয় কুসুম, যার মধ্যে প্রচুর পুষ্টি আছে তাকে বলা হয় কুসুম। আর এইখানে মনে করো আছে নিউক্লিয়াস, এখানে আছে নিউক্লিয়াস। এখন বিভাজন যখন ঘটবে তখন কুসুমের বিভাজন না ঘটে এই প্রান্তের দিকে অবিরাম বিভাজন ঘটছে, মনে করো বারবার বিভাজন ঘটছে, তাহলে এটাকে বলা হবে মেরোপ্লাস্টিক। এটাকে বলা হবে মেরো মানে প্রান্তে বিভাজন ঘটছে, তাই মেরোপ্লাস্টিক। প্লাস্ট মানে অপরিণত কোষ, তাহলে মেরো মানে প্রান্তে বিভাজন ঘটছে। কিন্তু যদি এরকম হয় কুসুম সহ বিভাজন, মানে ধরো এখানে তো নিউক্লিয়াস আছে, এখানে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস মিডিলে আছে, আর কুসুমগুলো চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, কুসুমগুলো চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন বিভাজন হলে এই বরাবর যদি বিভাজন ঘটতে থাকে, এইভাবে যদি বিভাজন ঘটে, মানে কি একবারে হোল বডি, তাই না, গোটাটা জুড়ে বিভাজন করছে, তখন এইটার নাম হবে হোলোব্লাস্টিক। হোল মানে সম্পূর্ণ, হোলোব্লাস্টিক। প্লাস্টিক মানে কি বিভাজন না, প্লাস্টিক বলতে বোঝাচ্ছে অপরিণত কোষের সম্পূর্ণ বিভাজন, অপরিণত কোষগুলো সম্পূর্ণ বিভাজন। মেরোপ্লাস্টিক গুলো দেখো যখন এইখানকার যে নিউক্লিয়াসের বিভাজন ঘটছিল তখন কিন্তু কুসুমকে সাথে নিয়ে বিভাজন ঘটেনি, খালি কুসুম যেখানে আছে তার এই পারের একটা প্রান্তের দিকে বিভাজন ঘটছে। বিভাজন হওয়ার সময় কুসুম সহ যে গোটাটা হবে, এই গোটাটা পর্যন্ত হয়েছে কি না, গোটাটা পর্যন্ত হয়নি, কুসুম ক্ষয় হতে থাকে, আর হচ্ছে বিভাজন প্রান্তেই হতে থাকে, বিভাজনটা প্রান্তে হতে আছে, কিন্তু কুসুম সহ গোটাটা যে হবে সেটা হচ্ছে না। এটা কি শুধু ডিমের কুসুমই হয়? হ্যাঁ, ডিমের যাদের কুসুম থাকে তাদের, সাধারণত যে সমস্ত প্রাণীদের মানে যেমন পাখি জাতীয় যারা, তাদের কুসুম থাকে, যেমন আমরা যে ডিম খাই কুসুম থাকে না, আমরা যে ডিম খাই মুরগির ডিম, হ্যাঁ, তো তাই বলে গরু ছাগলে তো ডিম খায় না, তাই না? তাহলে হচ্ছে এই যে মুরগির ডিম, হাঁসের ডিম, এখানে যে কুসুম পায় না, ওই কুসুমের একবারে কেন্দ্রবিন্দুতে কিন্তু নিউক্লিয়াস আছে, একবারে কেন্দ্রবিন্দুতে। অনেক সময় কুসুম ফেলে দেখবা একবারে মিডিল পয়েন্টে একটু অধিক একটু ঘন আছে, ওইটা কিন্তু আসলে নিউক্লিয়াস, চারপাশটা কি কুসুম। তো এইখানে যে বিভাজন ঘটে তখন কিন্তু এটা হোলোব্লাস্টিকই হয়, হ্যাঁ। কিন্তু অনেক সময় দেখা যায় কুসুম প্রান্তে আছে আর নিউক্লিয়াসটাও প্রান্তে আছে, তখন নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে, কুসুম কিন্তু ক্রমেই ক্ষয় হতে আছে আর হচ্ছে বিভাজন ঘটছে। তো এরকম যদি হয় প্রান্তে বিভাজন হয় তাহলে মেরোপ্লাস্টিক, আর যদি গোটাটা জুড়ে কুসুম সহ গোটাটা জুড়ে বিভাজন হয় তাহলে হোলোপ্লাস্টিক। এই হলো ব্যাপার। কুসুম থাকে কেন ডিমে? আমাদের ক্ষেত্রে সেরকম কুসুম থাকে না, হ্যাঁ। আমাদের নিউক্লিয়াসে যে আমাদের যে ডিম্বাণু, তো যখন জাইগোট হয় সেখানে খুবই সামান্য পরিমাণ কুসুম থাকে, যেটা হোলোপ্লাস্টিকই হতে থাকে, খুবই সামান্য। মানে পাখিদের যেমন অনেক বড় কুসুম থাকে, কেন? কারণ আমাদের ক্ষেত্রে তো ওই সরাসরি জরায়ুর সাথে কানেকশন হবে, তারপর ওখান থেকে পুষ্টি নিতে পারবে। আর ওদের পাখিদের তো ওটার কোনো সুযোগ নাই, ডিমটা পুরো বাইরে ফেলে দেবে, তারপরে মনে করো ওই কুসুম খেয়ে খেয়ে বিভাজন ঘটবে, মানে ট্রিপ্লয়েডের মতো, গাছে যেমন ট্রিপ্লয়েড থেকে হ্যাঁ সেরকম, ঠিকই বলেছো।
এখন বলো একটু বুঝলে কিনা, একটু পর্যন্ত ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? বিচিত্রা কোনো কোশ্চেন? আচ্ছা, তাহলে এখন দেখো এবার বলছে আরেকটা কথা, ক্লিভেজের সময় ডিমের যে প্রান্তে ভেজিটাল পোল কুসুম থাকে, এই প্রান্তে কুসুম আছে, তাহলে এই প্রান্তের নাম ভেজিটাল পোল। ভেজিটাল মানে পুষ্টি বোঝায়, ভেজিটাল মানে কি? পুষ্টি। পোল মানে তো প্রান্ত, পোল মানে প্রান্ত। আর যেই পাশে নিউক্লিয়াস থাকে সেই প্রান্তটার নাম অ্যানিম্যাল পোল। অ্যানিম্যাল কথাটা আসছে প্রাণী থেকে, কারণ এই প্রান্ত থেকে অ্যানিম্যাল তৈরি হবে, প্রাণী তৈরি হবে, এই জন্য এর নাম হলো অ্যানিম্যাল পোল। এই জন্য এর নাম কি? অ্যানিম্যাল পোল। নিউক্লিয়াসের জায়গাটাকে অ্যানিমাল পোল বলে। হ্যাঁ হ্যাঁ, যেই জায়গাটুকু নিউক্লিয়াস থাকে ওটার নাম অ্যানিম্যাল, কারণ ওখান থেকে প্রাণী তৈরি হবে। কুসুম কিন্তু প্রাণী তৈরিতে ভূমিকা রাখছে না, ডাইরেক্ট খাবার দিচ্ছে, পুষ্টি দিচ্ছে। হ্যাঁ, তো ভেজিটাল পোল কয়েকটা পোল কুসুম থাকবে, যেইটুক পর্যন্ত জায়গা কুসুম থাকবে, এইটুক পর্যন্ত জায়গা কুসুম, এটার নাম ভেজিটাল পোল। তাহলে কুসুমের পরে যে নিউক্লিয়াসের জায়গা যেখানে কোনো কুসুম নাই আর কি, ওই জায়গাটা অ্যানিম্যাল পোল। মনে রাখবে অ্যানিম্যাল পোল মানে যেখান থেকে প্রাণী হয়। নিউক্লিয়াসই তো প্রাণীতে ভূমিকা রাখে, ওর মধ্যে তো ডিএনএ আছে, জিন আছে, তাই না? আর ওই পুষ্টি তো কোনো কিছু হবে না, ও তো আর কিছু করতে পারবে না, বুঝা গেল? এই ওটা পুষ্টি। হ্যাঁ, সামনে আসার আগে আমাকে ক্রিয়াটা আরেকবার বলুন। কোনটা? ব্লাস্টোমিয়ার অপরিণত কোষের অংশ কিভাবে এটা একবার বলুন। ও আচ্ছা, চারটা কোষের মধ্যে এটা একটা কোষের অংশ, ব্লাস্টোমিয়ার কোষের অংশ, এটা একটা ব্লাস্টোমিয়ার কোষের অংশ। যেমন যদি 10 জনের একটা সংগঠন হয় তাহলে তো বলাই যায় যে ও আমার সংগঠনেরই অংশ, ও আমার সংগঠনের অংশ। স্যার, হ্যাঁ। ব্লাস্টোমিয়ার কোষ ওই একটা খণ্ড, ওই একা একটা কোষ না? হ্যাঁ অবশ্যই, ওই একা একটা কোষে ওই ব্লাস্টোমিয়ার নাম দিয়েছে। তো ওটা অংশ কিভাবে? ওই তো নিজেই একটা আলাদা কোষ। না, নিজেই তো একটা আলাদা কোষ। না, যেমন ধরো যে একটা সংগঠনে যদি 10 জন মানুষ থাকে, তো একটা মানুষ সে সম্পূর্ণ তো মানুষই, তাই না? ও তো মানুষের অঙ্গ টঙ্গ না, তারপরে তো আমরা বলার সময় বলি যে ও হচ্ছে আমার সংগঠনের লোক, তাই না? এরকম আর কি। ও কার সংগঠনে? বড় কোশ্চেন না, বড় কোষগুলো, এটা তো প্রথমে একটা বিশাল বড় কোষ ছিল, অনেক বড় কোষ ছিল না, গোটাটা জুড়ে একটা কোষ ছিল। এখন বড় কোষের তুলনায় এরা এক একটা অংশে বিভক্ত হয়েছে, আলাদা আলাদা অংশে বিভক্ত হয়েছে, মানে বড় কোষের জায়গাটার একটা অংশ। হ্যাঁ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে এবার দেখো, এবার হলো অনির্ধারিত বা অনির্দিষ্ট ক্লিভেজ। হ্যাঁ, এটার উদাহরণ কিন্তু অন্য বইয়ে আছে, সেটা একটু লিখে নিতে হবে, এই বই নাই। যে অনির্ধারিত বা অনির্দিষ্ট ক্লিভেজ বিকাশমান কোষগুলোর ভবিষ্যৎ পরিণতি অঙ্গ গঠন করার সময় নির্ধারিত হয়। অর্থাৎ হলো বিকাশমান কোষগুলো ভবিষ্যৎ পরিণতি বোঝা যায় কখন? যখন অঙ্গ তৈরি করা শুরু করে। আচ্ছা, এটা কিন্তু ভালো বুঝুনি, আমি বুঝাচ্ছি, উদাহরণটা একটু আগে লিখে নাও। এটা হলো মানুষের ক্ষেত্রে হয় আর একাইনোডার্মাটার ক্ষেত্রে হয়। এই যে অনির্ধারিত বা অনির্দিষ্ট ক্লিভেজ আছে না, অনির্ধারিত বা অনির্দিষ্ট। বানান বলেন আরেকটু। ও একাইনোডার্মাটা ইংলিশ বলছেন। একাইনোডার্মাটা কর্ডাটা তো জানোই, কর্ডাটা এটা হলো অনির্ধারিত বা অনির্দিষ্ট ক্লিভেজ। এই ভিডিও হ্যাঁ, এখন অনির্ধারিত অনির্দিষ্ট এটা বলার কারণটা হলো এই যে যখন জাইগোট মনে করো বিভাজিত হয়ে দুইটা কোষ মনে করো হয়েছে, জাইগোট বিভাজিত হয়ে দুইটা কোষ হয়েছে। এই দুইটা কোষ কোনো কারণবশত যদি আলাদা হয়ে যায় তাহলে কিন্তু এই দুইটা কোষই আলাদা স্বতন্ত্র মানুষ তৈরি করতে পারে, যেমন যদি যমজ বাচ্চা হয়। হ্যাঁ, তো সেই কারণে প্রাথমিক অবস্থায় তুমি দুইটা কোষকে দেখে বলতে পারো না, এই জন্য এটা অনির্ধারিত যে আসলে এটার এই দুইটা কোষের কোনটা হলো মাথা তৈরি করবে, কোনটা পা তৈরি করবে, এটা বোঝা মুশকিল, কারণ এরা নিজেরাই স্বতন্ত্রভাবে কিন্তু একটা সম্পূর্ণ প্রাণী তৈরি করার সক্ষমতা রাখে, এই জন্য এটা অনির্ধারিত। কিন্তু হচ্ছে যে যখন অঙ্গ তৈরি করা শুরু করে দিল তখন বোঝা গেল যে না, এটা মাথা তৈরি করবে, এটা পা তৈরি করবে। কিন্তু প্রাথমিক অবস্থা দেখে তুমি বুঝতে পারবে না যে এই দুইটা কোষ কি একজন মাথা তৈরি করবে, একজন পা তৈরি করবে।
নাও করতে পারে। এরা কিন্তু দুইজন কোষ আলাদা আলাদা দুইটা মানুষও বানায় ফেলতে পারে। এই জন্য প্রাথমিক অবস্থায় দেখে বোঝা যাবে না যে এটা আসলে কি তৈরি করবে না করবে, এটা দেখছে। হ্যাঁ হ্যাঁ, দেহ তৈরি করার আগে কি একসাথে থাকে? দেহ তৈরি করার আগে একসাথে থাকে। হ্যাঁ, দেহ তৈরি করার আগে একসাথে থাকে, দুটো কোষ একসাথে থাকে। কিন্তু কখনো কখনো দেখা যায় ওই যে অনেক জমজ বাচ্চা হয় না, গায়ের সাথে গা লেগে থাকে, অনেক সময় প্রাথমিক অবস্থায় কোষ দুইটা অঙ্গ প্রত্যঙ্গ তৈরি না করে দুইটা মানুষ বানায় ফেলতে পারে। এই জন্য প্রাথমিক অবস্থা দেখে তুমি বলতে পারবে না যে এই কোষটা মাথার দিকের অংশ তৈরি করবে, এই কোষটা লেজের দিকের অংশ তৈরি করবে, এটা আগে থেকে বোঝা যাবে না। নিম্ন শ্রেণীর প্রাণীদের বোঝা যায়। নিম্ন শ্রেণীর প্রাণী দুইটা কোষ দেখে বোঝা যাবে এই কোষটা মাথা তৈরি করবে, এই কোষটা লেজ তৈরি করবে।